বর্তমানে বাংলাদেশের বেকার যুবকের সংখ্যাটা প্রায় 25 লক্ষের কাছাকাছি। দেশে বেকারের সংখ্যা বেড়েছে। বর্তমানে কর্মহীন মানুষের সংখ্যা 25,90,000। বুকে পাথর চাপা দিয়ে মাইলের পর মাইল পথ হেঁটে চলা হয়তো সহজ, কিন্তু বেকারত্বের বোঝা মাথায় নিয়ে সমাজে বাস করা যেন এভারেস্ট জয় করার চেয়েও বেশি কষ্টকর। আর তাই তো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণেরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে যেন আগামী জীবনে চাকরি নামক সোনার হরিণটাকে সহজে হাতে পাওয়া যায়। কিন্তু বাস্তবতাটা কি সবসময় মধুর হয়? বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থী প্রচলিত পদ্ধতিতে উপার্জন করার ইচ্ছা লালন করেন। প্রথমত বোর্ড পরীক্ষায় জিপিএ 5 অর্জন, এরপর ভালো কোনো ভার্সিটিতে চান্স পাওয়া, সেখান থেকে উচ্চশিক্ষা অর্জনের পর সরকারি চাকরির পেছনে দিনরাত এক করে ছোটা। সবাই যেন এক অদৃশ্য মোহের মধ্যে ডুবে আছে, যেই মোহ কেবলই এক অসুস্থ প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক কি কি কারণে বাংলাদেশি তরুণরা এতটা পিছিয়ে আছে, আর এই পথ থেকে উত্তরণের উপায়টাই বা কি সে সম্পর্কেও আলাপন্ত থাকছি। তাই মূল আলোচনা শুরুর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এমন নিত্য নতুন চমকপ্রদ ভিডিও পাওয়ার জন্য। বৈশ্বিক পরিমণ্ডলে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটের চেয়ে কোনো বিশেষ কাজে দক্ষতাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। বিল গেটস, ইলন মাস্ক, স্টিভ জবস এনারা কেউই কিন্তু প্রাতিষ্ঠানিক পড়াশোনার খুব একটা ভালো ছিলেন না, কিন্তু এনারা প্রত্যেকেই নিজ নিজ ফিল্ডে ছিলেন একজন জিনিয়াস। ফলস্বরূপ তাদের হাত ধরে বদলে গেছে পুরা বিশ্বের দৃশ্যপট। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দক্ষতাটাকেই নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়। কেউ যদি মাইক্রোসফট অফিসের ওপর কোনো কোর্স কমপ্লিট করে তবে তাকে কেউই বাহবা দেয় না, কিন্তু কেউ যদি কোনো পরীক্ষায় জিপিএ 5 পায় তবে সকলে তাকে মাথায় তুলে রাখতে চায়। আপনারা এত আনন্দিত কেন? আমার মেয়ে গোল্ডেন প্লাস পেয়েছে। জি গোল্ডেন পেয়েছে। এটা হইলো বেটা। প্রমোদ চৌধুরীর ভাষ্যমতে বিদ্যে অর্জন করার চেয়ে আমরা বিদ্যে গেলানোটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকেও তাকান, সেখানকার স্টুডেন্টরাও কিন্তু যথেষ্ট পরিণত। বৈশ্বিক হিসেবে সার্ভে করলে দেখা যায় বিশ্বের প্রায় প্রতিটি দেশের বড় বড় কোম্পানিগুলোতেই এমন মানুষ রয়েছে যারা ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত। যেমন গুগল ও অ্যালফাবেটের সিও সুন্দর পিচাই কিংবা মাইক্রোসফটের সিও সাত্রিয়া নাদেলা দুজনেই কিন্তু ভারতীয় নাগরিক। আজ বহির্বিশ্বে প্রাইমারি স্কুলের স্টুডেন্টরাও কোডিং করে, আর আমাদের দেশে একজন সিএসসি কমপ্লিট করা ইঞ্জিনিয়ারকেও প্রোগ্রামিং এর কথা জিজ্ঞেস করলে তার হাঁটু কাঁপতে শুরু করে। বাংলাদেশের তরুণরা দক্ষতায় পিছিয়ে থাকার পেছনে অন্যতম দায়ী হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। একটি জাতিকে ধ্বংস করতে চাইলে তাদের শিক্ষা ব্যবস্থাটাকে সবার আগে ধ্বংস করতে হয়। বাংলাদেশের ক্ষেত্রেও হয়তো সেই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। আমাদের শিক্ষা ব্যবস্থায় দক্ষতার কোনো মূল্যায়ন করা হয় না। এখানে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করার চাইতে মাদাগাস্কারের রাজধানীর নাম বেশি প্রয়োজন হয়। আমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের জটিল সব সূত্র ঠিকই শেখানো হয়, কিন্তু সেগুলোর বাস্তব প্রয়োগ আমাদের পড়ানো হয় না। ফলাফলে দিন শেষে 2-4টি সার্টিফিকেট ছাড়া অর্জনের ঝুলিটা থেকে যায় একেবারে শূন্য। 2023-24 সেশনে বুয়েটে প্রথম হওয়া ছেলেটিও তাই অকপটে স্বীকার করেছিল, কনভেনশনাল পড়াশোনার পেছনে আমাদের এতটাই সময় দিতে হয় যে জীবনে অনেক দক্ষতা অর্জনের ক্ষেত্রেই আমরা পিছিয়ে গেছি। এই পিছিয়ে থাকাটা বাকি জীবনে আমাদেরকে মারাত্মকভাবে ভোগাতে পারে। আমরা শুধু চাই দেশের শিক্ষার হারকে আরো বাড়াতে, কিন্তু সেই শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নতির টোটকাটাকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের শিখিয়ে দেয় না, যার ফলে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষিত বেকার তৈরি করে আমাদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব বলছে বর্তমানে আমাদের দেশে মোট বেকারের সংখ্যা প্রায় 25 লাখ। এই বেকারদের মধ্যে 16,70,000 পুরুষ আর 8,30,000 নারী। 2019 সালে চালানো এক গবেষণায় দেখা গেছে শিক্ষিত যুবকদের মধ্যে 33.32% সম্পূর্ণ বেকার জীবন পার করছে। বাকিদের মধ্যে 18.1% পার্ট টাইম কাজের সঙ্গে যুক্ত আছে, আর 47.7% যুক্ত আছে পার্মানেন্ট চাকরির সঙ্গে। ইন্টারন্যাশনাল সংস্থা সানোমের জরিপ অনুসারে বাংলাদেশের 29.8% তরুণী চাকরি, পড়াশোনা বা কোনো প্রকার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নেই। অন্যদিকে বাংলাদেশের 78% তরুণ মনে করেন পড়াশোনা করলেও তারা চাকরি জোগাড় করতে সক্ষম হবেন না। পাশাপাশি এক জরিপে দেখা গেছে দেশে মোট বেকারের 12% উচ্চশিক্ষিত। অন্যদিকে যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাদের মধ্যে বেকারত্বের হার মাত্র 1.07%। উচ্চশিক্ষিত বেকারদের
তালিকায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 28টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এমনকি যারা চাকরির খোঁজে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যাচ্ছেন তাদের মধ্যে 90%ই প্রশিক্ষণহীন। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে অর্জিত শিক্ষা আমাদের অর্থ উপার্জনের ক্ষেত্রে সাহায্য করতে পারছে না। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে এক জরিপে উঠে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে পাশ করা শিক্ষার্থীদের 66% তথা 2/3 বেকার জীবন যাপন করে। কেবলমাত্র 21% শিক্ষার্থী স্নাতক কিংবা স্নাতকোত্তর শেষ করে চাকরি দেখা পাচ্ছে। অন্যদিকে 7% তরুণ দ্বারস্থ হচ্ছে অন্যান্য কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের দিকে, আর 3% মানুষ ঝোঁকেন নিজের স্টার্টআপের দিকে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 22 লাখ তরুণ শিক্ষার গণ্ডি পেরিয়ে প্রবেশ করে অঘোষিত রণক্ষেত্র চাকরির বাজারে। তন্মধ্যে প্রায় 1.5 থেকে 2 লাখ তরুণ সরকারি চাকরি জুটিয়ে ফেলতে পারে, কিন্তু বাকি 20 লাখ তাদের ভাগ্যে কি লেখা আছে? বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে হন্য হয়ে তাদের কেউ কেউ পাড়ি জমায় বিদেশ বিভুঁয়ে, দাঁতে দাঁত কামড়ে কেউ যোগ দেয় প্রাইভেট কোম্পানিতে, অথবা নিজের শেষ সম্বলটুকু দিয়ে শুরু করে নতুন কোনো স্টার্টআপ। অর্থাৎ আমরা শিক্ষার হার বাড়াতে চাচ্ছি ঠিকই, কিন্তু এই শিক্ষিত মানুষদের জন্য কাজের ক্ষেত্র তৈরি করে দিচ্ছি না। গ্রামের যে ছেলেটি শহরে এসে গ্র্যাজুয়েশন করে চাকরির পেছনে হন্য হয়ে ছুটছে, গ্রামে থেকে সে যদি বাবার সঙ্গে কৃষিকাজও করত তবে আরো বেশি টাকা আয় করতে পারত। শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড, কিন্তু এই মেরুদণ্ড যে শরীরে থাকবে সেই শরীরই যদি পচে গলে শেষ হয়ে যায় তবে সেই মেরুদণ্ডের কি কোনো মূল্য থাকবে? ঠিক তেমনি বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরির প্রকল্পের সংখ্যাও অত্যন্ত সীমিত। যে 2-4টি প্রকল্প হাতে নেওয়া হয় তাও চলতে থাকে কচ্ছপের গতিতে। যেমন ধরুন, শিল্প খাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে 2014 সালে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম নামক একটি প্রকল্প হাতে নেয় তৎকালীন সরকার। এই প্রকল্পের মাধ্যমে 8,41,680 জনকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, 3,800 জনকে মধ্যম ও উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ, 7,800 জনকে উদ্যোক্তা প্রশিক্ষণ, 975 জনকে পলিসি অ্যানালাইসিস কোর্স ও 1,500 জনকে অন্যান্য প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। তবে 1 দশক পেরিয়ে গেলেও এই প্রকল্পের মাত্র 50% শেষ করতে পেরেছে তারা। একটা স্কিল ডেভেলপ করতে যদি 10 থেকে 15 বছর সময় লাগে, তবে একটা মানুষ সেই স্কিল অ্যাপ্লাই বা করবে কখন? এছাড়া যে সকল মানুষ নিজ উদ্যোগে বিভিন্ন দক্ষতার উন্নয়ন করে তারাই জীবন যুদ্ধে অনেকটা এগিয়ে যায়। বাংলাদেশের অধিকাংশ গ্রামের মানুষই সহজ সরল। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে তাদের চাই একটা প্রপার গাইডলাইন, আর সেই গাইডলাইনটারই সবচেয়ে বেশি অভাব রয়েছে আমাদের দেশে। পরীক্ষায় 80 পাওয়া ছেলেটা কিংবা ক্লাসে ফার্স্ট হওয়া মেয়েটাই আমাদের চোখে সবচেয়ে মেধাবী। কিন্তু মেধাবী বলতে প্রকৃত অর্থে এমন কাউকে বোঝায় যে কিনা এমনভাবে চিন্তা করতে পারে যা কেউ এর আগে কখনোই চিন্তা করে। যেমন ধরুন, কেউ একজন চিন্তা করলেন তিনি একটি বিশেষ ধরনের ব্যাংক বানাবেন যেখানে বেশিরভাগ গ্রাহক হবে নারী। সেই ব্যাংকে ক্ষুদ্র ঋণ দিবে। খুব স্বল্প পরিসরে শুরু হলেও ধীরে ধীরে সেই ব্যাংক বিশ্ববিখ্যাত হয়ে গেল। আর এভাবেই নিজের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজেই কি করে নিজের উদ্ভাবনী ক্ষমতাটাকে আরো উজ্জীবিত করা যায়, কি করে নিজের স্কিলকে আরো ডেভেলপ করা যায়, সেই প্রচেষ্টা করাটাই হবে প্রকৃত মেধার পরিচয়। তাই বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের সঙ্গে তাল মেলাতে চাইলে একজন তরুণের প্রধান লক্ষ্য হওয়া উচিত কনভেনশনাল শিক্ষার বাইরেও নিজের পছন্দ অনুসারে স্কিলকে ডেভেলপ করা, যেটা যে কোনো স্কিলই হতে পারে। যেমন কেউ ভালো লেখালেখি করতে পারে, সে তার গুণের যত্ন নিতে পারে। কেউ মেশিনারিজ তৈরিতে আগ্রহী, সে সেই দিকে নজর দিতে পারে। কেউ ফ্রিল্যান্সিং এর প্রতি আকর্ষণ অনুভব করে, সে সেই দিকে যেতে পারে। মোট কথা, গদবাঁধা নিয়মের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজের মেধাকে ফ্লারিশ করার চেষ্টা করাটা হবে একজন প্রকৃত মেধাবীর পরিচয়। আর এভাবে আমাদের তরুণ সমাজকে বিশ্বের অন্যান্য দেশের মতো করে গড়ে তোলা সম্ভব। তো এই ছিল আমাদের আজকের কেস স্টাডি। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যেতে পারেন আমাদের কমিউনিটির একজন নিয়মিত সদস্য। দেখা হচ্ছে তবে পরের ভিডিওতে ভিন্ন কোনো আবেশে নতুন কোনো আয়োজনে।